আজ শুরু করছি হুমায়ুন আজাদের অত্যন্ত জনপ্রিয় একটি বই লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। এটি প্রথম প্রকাশিত হয় আগামী প্রকাশনী থেকে 1973 সালের অক্টোবর মাসে। শুরু করছি লাল নীল দীপাবলি। যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ, লাল, নীল, সবুজ, আবার কালোও। হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের। বুক ভরে যায় সে আলোকের ঝর্ণাধারায়। সে আলোকে ভরে যায় টেবিল, খাতার ধূসর সাদা খসখসে পাতা, পৃথিবী ও স্বপ্নলোক। সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী। সেখানে যা আসে আলোকিত হয়ে আসে। কালো এসে এখানে নীল হয়ে যায়, অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা। বাংলা সাহিত্যকে এমন সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি, কত গল্পকার। তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি, ভুলে গেছি অনেকের নাম। কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য। সবাই সমান প্রতিভাবান নন। সময় সকলকে মনে রাখে না। সময় ভীষণ হিংসুটে। সে সব সময়ে বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে। এভাবে মুছে গেছে কত কবির নাম, কত লেখকের মুখের ছবি অকরুণ আঙুলে মুছে ফেলেছে সময়। কিন্তু এমন অনেকে আছেন সময় যাদের ভোলে না, বরং তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখে। যেমন বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের নাম, বা চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম, ভারতচন্দ্র, আলাওলের নাম। এরা এত বড় যে ভোলা যায় না, বরং তাদের নাম বারবার মনে পড়ে। সময় থেমে থাকে না, সময় নদী গোপনে বয়ে যায়। সাহিত্যও সময়ের সাথে সাথে এগিয়ে চলে। এভাবেই সাহিত্যের বিকাশ ঘটে, তার রূপান্তর সম্পন্ন হয়। বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয়। এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না, কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্যরকম ছিল। তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে। 1000 বছর আগে সাহিত্য আজকের মতো ছিল না। আজ যেসব বিষয়ে সাহিত্য রচিত হয়, তখন সেসব বিষয় নিয়ে কোনো কবি লিখতেন না। সময় এগিয়ে গেছে, সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু। এর ফলে বদলে গেছে তার রূপ। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হল চর্যাপদ। এর কবিতাগুলো ছোট ছোট, কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে। কিন্তু এর পরেই দেখা যায় বড় বড় বই, বিরাট বিরাট তাদের গল্প, এবং কবিরাও মনের কথা বলছেন না, বলছেন মানুষ ও দেবতার গল্প। এরপরে আবার আসে ছোট ছোট কবিতা, এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে। এভাবে সাহিত্য বদলায়। কবিরা চিরকাল একই বাঁশি বাজান না, প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাঁশরি। বাংলা সাহিত্য সম্বন্ধে আরও একটি কথা মনে রাখার মতো, এ সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী। এর ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন। কেন এ আগুন? বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে মর্যাদা পায়নি। এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উঁচু শ্রেণীর অত্যাচার ও উৎপীড়ন। দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল, তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা। তারা সংস্কৃতের চর্চা করত। ঠিক তখনই সঙ্গোপনে সাধারণ লোকের মধ্যে জেগে উঠছিল বাংলা ভাষা ও সাহিত্য। সাধারণ মানুষ একে লালন পালন করেছে বহুদিন ধরে। সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সবসময় হয় সুবিধাবাদী। যেখানে সুবিধা সেখানে তারা। তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি, পেয়েছে অত্যাচার। তারপরে মুসলমান আমলে এ উঁচু শ্রেণী সংস্কৃতের বদলে সেবা করেছে ফার্সির, এবং ইংরেজ রাজত্বে তারা আঁকড়ে ধরেছে ইংরেজিকে। অথচ এরা ছিল এদেশেরই লোক। তবে বাংলা ভাষা বিদ্রোহী, অত্যাচারকে পরোয়া করেনি, নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে।
সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলেছে। সাধারণ মানুষ একে নিজের রক্তের চেয়েও প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে। এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের বয়স 1000-এরও বেশি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ। এটি রচিত হয়েছিল দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে। এরপরে যুগে যুগে কবিরা, লেখকেরা এসেছেন, সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য। আমরা আজকাল সাহিত্যে দুটি ভাগ দেখে থাকি, এর একটি কবিতা আর একটি গদ্য। যে গদ্যে লেখা হয় গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, আরও কত কী। বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা। 1800 সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না। এত দিন ধরে রচিত হয়েছে কেবল কবিতা। কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী, যা আজ হলে অবশ্যই গদ্যে লেখা হতো। ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্য লেখার কথা ভাবলেন না, সব কিছু গেঁথে দিলেন ছন্দে। সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমন হয়েছে। এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহ্বল হতে ভালোবাসে। সেই কবে, যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল, সেদিন লেখকের বুকে তরঙ্গিত হয়েছিল ছন্দ। তখন মানুষ সাহিত্যে খোঁজ করত, তা আজ বাজব জীবনে পাওয়া যায় না। যে ভাষায় তারা সারাদিন কথা বলতো, যে গদ্যে ঝগড়া করত, তাতে সাহিত্য হতে পারে এ কথা তারা ভাবতেও পারেনি কখনো। তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয়, যাতে ছন্দ আছে, সুর আছে। এমন হয়েছে সব দেশের সাহিত্যে, বাংলা সাহিত্যেও তার ব্যত্যয় ঘটেনি। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতায় বা পদ্যে। লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো শোনাবে। সব সংবাদ শুনবে বড় হলে, তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী। হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো। রবীন্দ্রনাথ তখন তোমার হাতে হাতে ফিরবে। তোমার জন্য কবিতা, গল্প, নাটক নিয়ে টেবিলে এসে হাজির হবেন কবি মধুসূদন দত্ত, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঔপন্যাসিক শরৎ, বিভূতি, মানিক, তারাশঙ্কর, কবি জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, বুদ্ধদেব এবং আরও অনেকে। এবং আসবেন এই কালের লেখকেরা। তোমার চতুর্দিকে প্রদীপ, মাঝখানে তুমি বসে আছো রাজা। বাঙালি, বাংলা, বাংলাদেশ। একজন বাঙালি দেখতে কেমন? বাঙালি দেখতে ইংরেজের মতো ধবধবে সাদা নয়, নয় নিগ্রোর মতো মিশমিশে কালো। বাঙালিরা অর্থাৎ আমরা, তুমি, আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের। আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল। আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয়, আবার ভোঁতাও নয়, এর মাঝামাঝি যে কোনো একটা। উচ্চতায় আমাদের অধিকাংশই 5 ফুটের উপরে আর 6 ফুটের নিচে। এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ। চারদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা, আমরা কাদের বিবর্তনের পরিণতি। আমরা একদিনে আজকের এ ছোটোখাটো আকার, শ্যামল গায়ের রং লাভ করিনি। আমাদের পূর্বপুরুষ রয়েছে। নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেড্ডারা। এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল। আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে। তবে আমরা অজস্র রক্তধারার মিশ্রণ। আমাদের শরীরে যুগে যুগে নানা জাতের রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে। রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতায় বলেছিলেন, ভারতবর্ষে শক, হুন, মোগল, পাঠান সবাই লীন হয়ে আছে। ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত। আমরা ভেড্ডাদের উত্তরপুরুষ। আদিবাসী সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়ি, ওরাও এদের মধ্যেই শুধু নয়, নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে, এমনকি উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে। ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা,
এই ধারাটি হলো মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র। তাদের চোখ বাদামি রঙের, লাল আভা মাখা, আর চোখের কোণে থাকে ভাঁজ। বাঙালিদের মধ্যে এরকম বহু রূপ দেখা যায়। এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা, এদের বলা হয় ইন্দো আর্য। আর্যরা ছিল সুদেহী, গায়ের রং গৌর, আকারে দীর্ঘ, আর নাক বেশ তীক্ষ্ণ। অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্য চোখে পড়ে। এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা। এরাও আমাদের রক্তে মিশে যায়। এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা। শকদের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত। বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা, এদের শাসন করেছে, এখানে বিয়ে করেছে, বাঙালিদের মধ্যে মিশে গেছে। এসেছে মানুষ আরব থেকে, পারস্য থেকে, এসেছে আরও বহু দেশ থেকে, তারাও আমাদের মধ্যে আছে। বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি। একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করত যে তারা এদেশের নয়, তারা অমলেন মরুভূ আরবের। আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে, কিন্তু আমরা এদেশেরই। আমরা আবহমান কাল ধরে বাঙালি। এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা, নিম্নবর্ণের লোকেরা, উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে। কেননা মুসলমানরা সে সময় এসেছে বিজয়ীর বেশে। অনেক বিজয়ী শক্তির মোহে, অনেকে ধর্মের মোহে, এবং অধিকাংশ দারিদ্র্য ও অত্যাচার থেকে মুক্তির জন্য মুসলমান হয়েছে। এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান। যেমন আমরা, আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি। তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা, কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে। মুসলমানদের একদল যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল, তারা গর্ব করতে ভালোবাসত এই বলে যে তারা এদেশের নয়, তারা আরব ইরানের। এরা ছিল অনেকটা গৃহহীনের মতো, বাস করত এদেশে, খেত এদেশের মাছ ভাত, কিন্তু স্বপ্ন দেখত আরব ইরানের। আরও একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি, সমাজের মাতব্বর হতে চায়নি, তারা নিজেদের দাবি করে এসেছে বাংলার বাঙালি বলে। এই দু দলের বিরোধ অনেক দিন ছিল, ত্রয়োদশ শতাব্দী থেকে সেদিন পর্যন্ত এই বিরোধে বাঙালি মুসলমানরা সময় কাটিয়েছে। এজন্যে মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন, যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না, তারা চলে যাক। এ কবির নাম আব্দুল হাকিম। আমরা আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছি, আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলাদেশ আমাদের দেশ। বাংলা ভাষা কোথা থেকে এলো? অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয়, বিকশিত হয়, কালে কালে রূপ বদলায়। আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি, কবিতা লিখি, গান গাই, অনেক আগে এ ভাষা এরকম ছিল না। বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ। আমরা অনেকে পড়তেও পারবো না, অর্থ তো এক বিন্দুও বুঝবো না। কেননা 1000 বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল, তখন তা ছিল আধগঠিত। তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো, যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না। সে ভাষার বানানো আজকের মতো নয়, কিন্তু চর্যাপদে যে বাংলা ভাষা সৃষ্টি হয় তা তো একদিনে হয়নি। হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে দিয়ে কবিতা লেখো। বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমবদলের ফল। ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়। ভাষা বদলায় মানুষের কণ্ঠে। সব মানুষ একরকম উচ্চারণ করে না। কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায়। এর ফলে 50 কি 100 বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে, বানান বদলে গেছে। দেখা যায় কোনো ভাষার 100 বছর আগে যেসব শব্দ ব্যবহৃত হতো
সেগুলোর আর ব্যবহার হচ্ছে না। তার বদলে মহাসমারোহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ। এভাবে ভাষা বদলে যায়, এক ভাষার বুক থেকে জন্ম নেয় নতুন এক ভাষা, যার কথা বেশ আগে ভাবাও যেত না। কিছু শব্দের বদল দেখা যাক। চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ। শব্দটি সুন্দর, মনোরম, কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয়। মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগলো চন্দ। র ফলা বাদ গেল, উচ্চারণ সহজ হয়ে উঠল। এরকম চলল অনেক বছর। পরে একদা নাসিক্য ধ্বনি নও বাদ পড়ল এবং চয়ের গায়ে লাগলো আনুনাসিক আকার। এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ। এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান। আরও কিছু শব্দের বদল দেখা যাক। শব্দটি প্রথমে ছিল হস্ত, তারপর হয় হুত বা হাত, আর আজ আমরা তাকে বলি হাত। বধূ শব্দটি প্রথমে ছিল, পরে হয় তারপর বহু, আর আজ আমরা সেটাকে বলি বউ। শব্দটি প্রথমে ছিল নৃত্য, তারপর হয় নচ্চ, আর আজ আমরা বলি নাচ। ভাষা এভাবে বদলে যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে একসময় হয়ে ওঠে বাংলা ভাষা। ভাষা বদলের কিন্তু নিয়ম রয়েছে। খামখেয়ালে ভাষা বদলায় না। ভাষা মেনে চলে কতকগুলো নিয়মকানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায়। পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে। পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয়, তার উচ্চারণ আরও সহজ সরল রূপে রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা। এ বদল একদিনে হয়নি, প্রায় 1000 বছরেরও বেশি সময় লেগেছে এর জন্যে। প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে, অনেক দিন ধরে বদলায়। তারপর 10ম শতকের মাঝভাগে এসে এ প্রাকৃত ভাষার আরও বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা, যার নাম বাংলা। এ ভাষা আমাদের। কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে 7ম শতাব্দীতে, কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না। মনে করা হয় 950 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল। প্রাচীন এ বাংলা ভাষার পরিচয় আছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে। এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা সদ্য জন্মলাভ করেছে, তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি। এর ভাষা কেমন কেমন লাগে, এর শব্দগুলো আমাদের অপরিচিত, এর শব্দ ব্যবহারের রীতি আজকের রীতির থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয়। আলো অন্ধকারের রহস্য এর ভাষার মাঝে জড়িয়ে আছে। এজন্য এর ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। সন্ধ্যার কুহেলিকা এর পঙ্কক্তিতে পঙ্কক্তিতে ছড়ানো। জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি। বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে, কবিদের রচনায়। এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে 3টি স্তরে বিভক্ত করা যায়। প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা। এর প্রচলন ছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 150 বছর 1200 থেকে 1350 পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি। দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা। 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা। এ ভাষাও আমাদের বাংলা ভাষার মতো নয়, তবে তা হয়ে উঠেছে আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি। এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে পড়া যায়, বোঝা যায়। 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা। আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আজ যে দেশের নাম বাংলাদেশ, তার আকৃতি কিন্তু চিরকাল একই রকম ছিল না। আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে, তাদের নামও ছিল নানা রকম। কিন্তু বাংলা বা বঙ্গ অথবা বাঙ্গালা, যে নামেই একে ডাকি না কেন, এর নামটি এসেছে কোথা থেকে? এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল। তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়ে
এদেশের নাম হয়েছে বাঙ্গাল বা বাঙ্গালা। আমরা আজ বলি বাংলা। আল কাকে বলে? এদেশে আছে ক্ষেতের পরে ক্ষেত, এক ক্ষেতের সাথে অপর ক্ষেতে যাতে মিলে না যায় তার জন্য থাকে আল। আল বলতে বাঁধও বোঝায়। এদেশ বৃষ্টির দেশ, বর্ষার দেশ, তাই এখানে দরকার হতো অসংখ্য বাঁধের। আল বা বাঁধের পরিমাণ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙ্গালা বা বাংলা। বাংলা নামের ব্যুৎপত্তিটি একটু কেমন কেমন। বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে। এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ। ওই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে। কয়েকটি কোমের নাম হলো বঙ্গ, গৌড়, পুন্ড্র, রাঢ়। এই কোমগুলো যে জনপদগুলোতে বাস করত পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ, গৌড়, পুন্ড্র ও রাঢ়। এগুলো ছিল পৃথক রাষ্ট্র। প্রাচীনতম কাল থেকে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত। একটি রাষ্ট্রে জমাট বাঁধতে এর অনেক সময় লেগেছে। সপ্তম শতাব্দীর আদিভাগে শশাঙ্ক গৌড়ের রাজা হন। তার সময়ে বর্তমানের পশ্চিমবাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তারপর বাংলাদেশের তিনটি জনপদ বড় হয়ে দেখা দেয়। অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায়। এই জনপদ তিনটি হচ্ছে পুন্ড্র, গৌড় এবং রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাঢ়ের, অর্থাৎ পশ্চিমবঙ্গের। কিন্তু তাদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে। তারা নিজেদের রাঢ়াধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌড়াধিপতি বলে। গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক, পাল রাজারা এবং সেন রাজারা। কিন্তু তাদের চেষ্টা সার্থক হয়নি, কেননা গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ। পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের। পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ। ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরও প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু আকারে হয়ে পড়ে ছোট। 1947 সালে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হয়। বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ। তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু বাঙালিরা বাংলার এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি। তাই 1971-এ জন্ম নেয় নতুন বাংলাদেশ। বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমানে যাকে পশ্চিমবাংলা বলা হয় তার মিলিত সম্পদ। বাংলা সাহিত্যের তিন যুগ। দশম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। তাই বাংলা সাহিত্যের বয়স 1000 বছরেরও বেশি। এ সময়ে সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য। সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে। কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য। 1000 বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁক নিয়েছে। এ বাঁকগুলো অত্যন্ত স্পষ্ট। 1000 বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় তিনটি যুগে। যুগ তিনটি হচ্ছে প্রাচীন যুগ 950 থেকে 1200 পর্যন্ত, মধ্যযুগ 1350 থেকে 1800 পর্যন্ত, আধুনিক যুগ 1800 থেকে আজ পর্যন্ত, আরও বহুদিন পর্যন্ত। এ তিন যুগের সাহিত্যই বাংলা সাহিত্য। কিন্তু তবু বিষয়বস্তুতে, রচনারীতিতে এ তিন যুগের সাহিত্য তিন রকম। প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই, যার নাম চর্যাপদ। এর ভাষা আজ দুর্বোধ্য, বিষয়বস্তু দুরূহ। এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি, করেছেন নিজেদের জন্য। তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্যও হয়তো তাদের ছিল না। তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক। তারা এই কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন। তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ। এরপরে 150 বছর বাংলা ভাষায় আর কিছু রচিত হয়নি। কালো ফসলশূন্য এ সময়টিকে বলা হয় অন্ধকার যুগ। কেননা এ সময়ে আমরা কোনো সাহিত্য পাইনি। অন্ধকার যুগের পরে পুনরায় প্রদীপ জ্বলে আসে মধ্যযুগ। এ যুগটি সুদীর্ঘ। এ সময়ে রচিত হয় অসংখ্য কাহিনী, কাব্য,
সংখ্যাহীন গীতি কবিতা, মানুষ আর দেবতার কথা গীত হয় একসাথে। আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ হয়ে থাকেনি, এর মধ্যে দেখা দেয় বিস্তার। এর ফলে সাহিত্যে স্থান পায় দেবতা ও দৈত্য, মানুষ ও অতিমানুষ, আসে গৃহের কথা, সিংহাসনের কাহিনী। এ সময়ে যারা মহৎ কবি তাদের কিছু নাম: বড়ুচণ্ডীদাস, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয়গুপ্ত, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ভরতচন্দ্র, আলাওল, কাজী দৌলত। মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এগুলো বেশ দীর্ঘ কাব্য। কোনো দেবতার মর্ত্যলোকে প্রতিষ্ঠার কাহিনী এগুলোতে বলেন কবিরা। এজন্যে মঙ্গল কাব্য দেবতাদের কাব্য। মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক। মানুষ সে সময়ে প্রাধান্য লাভ করেনি। মানুষের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে, কিন্তু তাতে কিছু আসে যায় না, কেননা দেবতার ছদ্মবেশে এসব কাব্য জুড়ে আছে মানুষ। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। এই কবিতাগুলো ক্ষুদ্র, কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন। এই কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা। বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে, কখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন এই কবিতাগুলোতে। মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছিলেন। তারা সর্বপ্রথম শোনান নিছক মানুষের গল্প। মধ্যযুগে হিন্দু কবিরা দেবতার গান ও কাহিনী রচনায় যখন সমর্পিত, তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলে মজনুর হৃদয়ের কথা শোনান। এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করে মানুষ। এ মানুষ যদিও কল্পনার সৃষ্টি, তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন। মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ। এই তো সেদিন 1800 অব্দে। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য। প্রাচীন যুগে, মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না। তখন ছিল কেবল কবিতা বা পদ্য। তখন গদ্য ছিল না তা নয়, গদ্য সাহিত্য ছিল না। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের। তাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। কেরির সহায়ক ছিলেন রামরাম বসু। 19 শতকের প্রথম অর্ধে কেটেছে সদ্য জন্ম নেয়া গদ্যের লালন পালনে। বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন, আর বিকশিত হয়েছে বাংলা গদ্য। সে সময়ের যারা প্রধান গদ্য লেখক তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। গদ্যের সাথে সাহিত্যে আসে বৈচিত্র্য। উপন্যাস দেখা দেয়, রচিত হয় গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, আরও কত কী। প্রথম উপন্যাস লেখেন প্যারীচাঁদ মিত্র। উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। নাম মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্ত আধুনিককালের একজন মহান প্রতিভা। তার হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য ও সনেট, পাই ট্র্যাজেডি, নাম কৃষ্ণকুমারী নাটক, পাই প্রহসন, নাম বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা। এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ। তারপর আসেন মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরও কত প্রতিভা। তারা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে দিয়ে গেছেন। প্রথম প্রদীপ চর্যাপদ। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতকগুলো নাম আছে। কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এই নামগুলো, তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয়
তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানত না। 1907 খ্রিস্টাব্দ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের সাথে আরও দুটি বই, টাকার্ণব ও দোহাকস, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের সাথেই আবিষ্কার করেছিলেন। মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে একটি বই প্রকাশ করেন। এই বই বেরোনোর সাথে সাথে সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত, চকিত, বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরা। অসমীয়া অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, উড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে উড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদি রূপ বলে, হিন্দিভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদি রূপ বলে। একে নিয়ে সুন্দর কাড়াকাড়ি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লেখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালির। চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার মতো প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে 1000 বছরের পথ হেঁটে আসি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এ বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এর প্রদীপের শিখা অনির্বাণ, জ্বলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতকগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা। তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এই কবিতাগুলো লিখেছিলেন 24 জন বৌদ্ধ বাউল কবি, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচুতলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলোও কেমন কেমন। নাম যে এমন হতে পারে তা তাদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। কিছু নাম আছে কাহুপাদ, লুইপাদ, সর্বপাদ, চাট্টিলপাদ, ডম্বিপাদ, ঠেন্টোপাদন, শবরপাদ। সবার নামের শেষে আছে পাদ। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহুপাদ। কাহুপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভূসুকুপাদ লিখেছেন 6টি কবিতা, সর্বপাদ লিখেছেন 4টি, কুক্কুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, শবরপাদ লিখেছেন 2টি করে কবিতা। বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এই কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না। এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা। পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক। তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যায় চর্যাপদ, দেখি এর কথাবার্তাগুলো কেমন হেঁয়ালির মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছুই বুঝছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার মধ্যে প্রবেশ করা। কিন্তু এই কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নেই, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেকালের বাংলার সমাজের ছবি,
আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা আর সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস, বর যাচ্ছে বিয়ে করতে তার ছবি আছে, গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে তার চিত্র রয়েছে, ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে তার দৃশ্য আছে, পাশা খেলছে লোকেরা তার বর্ণনা আছে। একটি কবিতায় এক দুঃখী কবি তার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি। টালত মোর ঘর নাহি পড়বেশি, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি, ব্যঙ্গ সংসার বড় হইল যা, দুহিল দুধ কি বেন্টে সামায়। কবি বলেছেন, টিলার ওপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাঁড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি, ব্যাঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলছে, যে দুধ দোহানো হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গাভীর বাটে। বেশ করুণ দুঃখের ছবি এটি। কবি যে খুব দরিদ্র শুধু তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ। তাই বলেছেন, দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গাভীর বাটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে। আছে সমাজের উঁচু শ্রেণীর লোকের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন ওই সব লোকদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বেশ বলা হয়। শ্রেণী সংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতাগুচ্ছেই। এই কবিতাগুলোতে আছে অনেক সুন্দর সুন্দর উপমা, আছে মনোহর কথা, যা সত্যিকার কবি না হলে কেউ বলতে পারে না। একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন, সে জিনিসটি জলে যেমন চাঁদের প্রতিবিম্ব পড়ে, তার মতো সত্যও নয় আবার মিথ্যেও নয়। এরকম চমৎকার কথা অনেক পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায়। রবীন্দ্রনাথ বলেছেন, হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? সোনায় বানানো হিরে বসানো ফুল তো আর সত্যিকার ফুল নয়, ওটা হচ্ছে বানানো মিছে ফুল। ও ফুল বাগানে ফোটে না, তবু আমরা তাকে ফুল বলি। আরও একজন কবি, যার নাম কম্বলাম্বরপাদ, তার ধন সম্পদের কথা বলেছেন। তিনি বলেছেন, শোনে ভরিতি করুণা নাবি, রূপা থই নাহিক ঠাবি। কবি বলেছেন, আমার করুণা নামের নৌকো সোনায় সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণে জায়গা নেই। একথা পড়ার সাথে সাথে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর সেই পঙ্কোক্তিগুলো, যেখানে কবি বলেছেন, ঠায় নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরে। এক কবি বলেছেন, হরিণের মাংসের জন্য হরিণ সকলের শত্রু। আরেকজন বলেছেন, শরীরটি হচ্ছে একটি বৃক্ষ, পাঁচটি তার ডাল। সবচেয়ে ভালো কবিতাটি লিখেছেন কবি শবরীপাদ। তিনি আনন্দের যে ছবি এঁকেছেন তা তুলনাহীন। কবি হৃদয়ের সুখে বিভোর হয়ে আছেন, যেমন মানুষ থাকে স্বপ্নে। তার কিছু পঙ্কোক্তি তুলে দিচ্ছি। উঞ্চা উঞ্চা পাবত, তহি বসয় শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরহীন শবরী, গিবত গুঞ্জরি মালি। উমদ সব্র পাগল সব্র, মকার গলি, গুহারা তহরি, নিয়ঘরিণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিল রে, গয়ানত লাগেলি ডালি। এর কথাগুলো যেমন সুন্দর, তেমনি মন মাতানো এর ছন্দ। কবি নিজের রূপসী স্ত্রী নিয়ে মহা সুখে আছেন। বলেছেন, উঁচু উঁচু যেখানে পাহাড় সেখানে বাস করে শবরী বালিকা। তার পরিধানে ময়ূরের বহুবর্ণ পুচ্ছ, গলায় আছে গুঞ্জা ফুলের মালা। তারপর কবি নিজের উদ্দেশ্যে বলেছেন, হে অস্থির পাগল শবর, তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী, এর নাম সহজ সুন্দরী। শেষ যে পঙ্কোক্তিটি তুলে এনেছি তা তো আনন্দের এবং প্রকৃতি বর্ণনার
অনিন্দ উদাহরণ। বলছেন, অসংখ্য গাছে মুকুল ধরেছে আর আকাশে ছুঁয়ে গেছে তাদের ডাল। এ বর্ণনা পড়ার সময় চোখের মধ্যে গাছের ফুল, মুকুল আর শাখাপুঞ্জ নড়ে ওঠে। আমরা আবেগে কবি হয়ে উঠি। চর্যাপদ এর সবগুলো কবিতা ছন্দে রচিত। পঙ্কোক্তির শেষে আছে মিল। এগুলো আসলে গান, তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। এমন কয়েকটি সুর বা রাগের নাম: রাগ পটমঞ্জরি, রাগ অরু, রাগ ভৈরবী। বাংলা কবিতায় 1800 সালের আগে যা কিছু রচিত হয়েছে সবই রচিত হয়েছে গাওয়ার উদ্দেশ্যে। আজকাল আমরা কবিতা পড়ি, গাই না। আগে কবিরা কবিতা গাইতেন, পাঠকেরা শুনত কবির চারিদিকে বসে। মাইকেল মধুসূদন দত্ত যেদিন কবিতা লিখলেন সেদিন থেকে কবিতা হয়ে উঠল পড়ার বস্তু, গাওয়ার নয়। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা। বাঙালির প্রথম গৌরব এগুলো। অন্ধকারে 150 বছর। চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 অব্দের মধ্যে, কিন্তু এর পরেই বাংলা সাহিত্যের পৃথিবীতে নেমে আসে এক করুণ অন্ধকার, আর সে আঁধার প্রায় 150 বছর টিকেছিল। 1200 অব্দ থেকে 1350 পর্যন্ত সময়ের মধ্যে লেখা কোনো সাহিত্য আমাদের নেই। কেন নেই? এ সময়ে কি কিছুই লেখা হয়নি? কবিরা কোথায় গিয়েছিলেন এ সময়ে? কোনো একটি ভাষার 150 বছরের মধ্যে কেউ কিছু লিখল না, এটি কি সম্ভব হতে পারে? কিছুতেই বিশ্বাস হতে চায় না যে এ সময়ে কিছু লেখা হয়নি। 1200 থেকে 1350 পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোনো সাহিত্যকর্মের পরিচয় পাওয়া যায় না বলে এ সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। পণ্ডিতেরা এ সময়টাকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ অন্ধকার সরিয়ে ফেলতে পারেননি। এই সময়টির দিকে তাকালে তাই চোখে কোনো আলো আসে না, কেবল আধার ঢাকা চারদিক। 1200 থেকে 1207 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে মুসলমানেরা। অনেকে মনে করেন মুসলমানেরা এত অত্যাচার উৎপীড়ন চালিয়েছিল যে কারো মনে সাহিত্যের কথা জাগেনি, তাই এ সময়ে বাংলা ভাষা সাহিত্যহীন মরুভূমি। কিন্তু এই যুক্তি মানা যায় না, কেননা 150 বছর ধরে রক্তপাত চলতে পারে না। তাহলে মানুষ রইল কী করে? মুসলমানরা তো বাঙালিদের মারার জন্যই আসেনি, তারা এসেছিল রাজত্ব করতে। এছাড়া পরবর্তীকালে দেখা গেছে মুসলমান রাজারা বাংলা সাহিত্যকে বেশ উৎসাহ দিচ্ছে। যারা পরে সাহিত্য সৃষ্টিতে উৎসাহ দিল তারাই আগে সাহিত্যকে দমিয়ে দিয়েছিল, এরকম হতে পারে না। বাংলা সাহিত্যকে ধ্বংস করার জন্য তো আর তারা আসেনি। তাহলে সাহিত্য হলো না কেন? কেন আমরা পাই না একটিও কবিতা, একটিও কাহিনী কাব্য? আগে সাহিত্য লিখিত হতো না, মুখে মুখে গাওয়া হতো। তখন ছাপাখানা ছিল না, পুঁথি লিখিয়ে নেয়াই ছিল অনেক অসুবিধা। তাই কবিরা মুখে মুখে রচনা করতেন তাদের কবিতা। কখনো তা হয়তো হতো ছোট আয়তনের, কখনো বা হতো বিরাট আকারের। রচনা করে তা স্মরণ রেখে দিতেন নানা জায়গায়। কবিতা যারা ভালোবাসতো তারাও মুখস্থ করে রাখত কবিতা। এভাবে কবিতা বেঁচে থাকতো মানুষের স্মৃতিতে, কণ্ঠে। আজকের মতো ছাপাখানার সাহায্য সেকালের কবিরা লাভ করেননি। তাই যে কবিতা একদিন মানুষের স্মৃতি থেকে মুছে যেত সে কবিতা হারিয়ে যেত চিরকালের জন্য। তাহলে চর্যাপদকে লেখা অবস্থায় পাওয়া গেল কেমনে? এ বইটি কিন্তু বাংলায় পাওয়া যায়নি, পাওয়া গেছে নেপালে। নেপালের ভাষা বাংলা নয়। বাংলা ভাষাকে ধরে রাখার জন্য প্রয়োজন হয়েছিল একে বর্ণমালায় লিখে রাখা। তাই অন্ধকার সময়ের রচনার সম্বন্ধে আমরা অনুমান করতে পারি যে এই সময়ে যা রচিত হয়েছিল তা কেউ লিখে রাখেনি, তাই এতদিনে তা মানুষের স্মৃতি থেকে মুছে গেছে। তবু বিস্ময় থেকে যায়, কারণ 150 বছর ধরে কোনো কবিতা লিপিবদ্ধ হলো না, এ কেমন? এরপরে তো আমরা বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস পাচ্ছি। আমাদের সামনে আসছে একটির পরে একটি মঙ্গল কাব্য, আসছে পদাবলীর ধারা। 1350 সালের পরেই আসেন মহৎ মহৎ কবিরা,
আসেন বড়ুচণ্ডী দাস তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে, এবং আসর মাতিয়ে তুলেছেন আরও কত কবি। অন্ধকার যুগ আমাদের কাছে এক বিস্ময়। এ সময়টা বাংলা সাহিত্যের কৃষ্ণ গহ্বর। এ বিস্ময় আর অন্ধকার থেকে উদ্ধার পাবার জন্যে কেউ কেউ অন্যরকম কথা বলেছেন। তারা বলেন, চর্যাপদকে যদি আমরা বাংলা না বলি তাহলে অন্ধকার যুগ বলে কিছু থাকে না। বাংলা সাহিত্য শুরু হয় চতুর্দশ শতক থেকে, কিন্তু চর্যাপদ যে বাংলা তা কী করে ভুলে যায়? চর্যাপদে বাংলা ভাষার জন্মের পরিচয় পায়, মধ্যযুগের রচনায় পায় বাংলা ভাষার বিকাশের পরিচয়। মাঝখানে থেকে যায় একটি অন্ধকারের পর্দা, জমাট অন্ধকার, যার আবির্ভাবের কোনো ঠিক কারণ কেউ দেখাতে পারবেন না।